আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ স্কাই 780 এনটিভি ইউরোপ এর ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা আইন বিষয়ক আলোচনা করে থাকি। আপনারা দর্শক শ্রোতারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি স্টুডিওতে ফোন করে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে একটা স্টুডিও নাম্বার দেওয়া আছে এবং একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের অনেক দর্শক টেক্সট ফোন নাম্বারটিতে অনেক সময় কল করেন, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা টেক্সট ফোন নাম্বারটিতে যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা টেক্সট দিয়ে জানতে চাইবেন, কারণ আমাদের পক্ষে স্টুডিও থেকে সরাসরি কল ধরাটা সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও আপনারা যদি কোনো কোয়েরিজ ইমেলের মাধ্যমে দিতে চান দিতে পারবেন। আমরা চেষ্টা করব ইমেলগুলোকে পিক করে অনুষ্ঠান এবং অনুষ্ঠানের বাইরে আপনাদের উত্তরগুলো দেওয়ার। আমাদের ল অ্যান্ড লিগ্যাল টিম আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। প্রতিবারের মতোই আমাদের এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি নিয়ে আমরা উপস্থিত হই। আজকেও আমাদের মাঝে সেরকম দুজন গেস্ট উপস্থিত আছেন। আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত আছেন কমিউনিটির অত্যন্ত সুপরিচিত এবং আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের বর্তমান সভাপতি, আমাদের অতি প্রিয় এবং আমাদের ভালোবাসার মানুষ জনাব ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জনাব মোহাম্মদ নুরুল গাফফার ভাই। তিনি উপস্থিত আছেন। গাফফার ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, আপনার এবং দর্শক শ্রোতাদের আমার সালাম ও শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ। আমরা গাফফার ভাইয়ের কাছে আসব। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, গাফফার ভাই সেই বিষয়গুলো আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করবেন, ব্যাখ্যা করবেন। আমাদের আজকে আলোচনার টপিকসটি হচ্ছে অ্যাসাইলাম। অ্যাসাইলামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে মনে হয় যে ইতিমধ্যে একজন দর্শক প্রশ্ন করতে চাচ্ছেন। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। দর্শক, আপনি বোধহয় আপনার টিভির ভলিউমটা অন করে মোবাইলে আছেন অথবা টেলিফোনে আছেন, আপনার টিভির ভলিউমটা মিউট করে আমাদেরকে প্রশ্ন করেন। আমরা দর্শকদের হারিয়ে ফেলেছি। বলছিলাম আমাদের মাঝে আরও একজন অতিথি উপস্থিত আছেন, যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আকবর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার। জি, দুজন অতিথিকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, এবং আশা করি আমাদের দর্শকরা এই অতিথিদ্বয়ের তাদের যে জ্ঞান এবং তাদের যে নলেজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব অ্যাসাইলাম নিয়ে। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের গাফফার ভাইয়ের কাছে। জি গাফফার ভাই, অ্যাসাইলামটা সম্পর্কে আমরা জানি সবাই, আমাদের কমিউনিটির যারা বলে যে কেস মারবে, সো এই কেস মারা শব্দটা বেশি ইউজ হয় আমাদের কমিউনিটিতে। অ্যাসাইলামটা সম্পর্কে আমাদের যে বাংলাদেশি কমিউনিটির জন্য আপনি যদি সংক্ষেপে প্রথমেই বলেন যে অ্যাসাইলামটা আসলে কিভাবে এবং কখন আসলে করা উচিত, অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা। ধন্যবাদ। এটা খুবই কমন কোয়েশ্চেন আসলে। শুরুতে আপনার একটা ডিসক্লেমার দিয়ে রাখা উচিত। ধরনের টেলিভিশন প্রোগ্রাম এগুলা স্ট্রিক্ট কোনো লিগ্যাল অ্যাডভাইস না, জেনারেল কোয়ারিজ আমরা আনসার করার চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে। এবং আপনার যদি কোনো জটিল প্রবলেম থাকে, প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিতে চান, আমরা বলবো আপনি কোনো অভিজ্ঞ সলিসিটর, রেগুলেটেড বা ব্যারিস্টারের সাথে যোগাযোগ করে আপনার অ্যাডভাইসটি নেবেন। আমরা যে কোয়েশ্চনটাতে ছিলাম
যে অ্যাসাইলাম আপনি ক্লেম করতে পারবেন আপনার যদি অ্যাপ্রোপ্রিয়েট গ্রাউন্ডস থেকে থাকে। সো অ্যাপ্রোপ্রিয়েট গ্রাউন্ডস কি, যে কনভেনশন অনুযায়ী আপনার রেস, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন, হ্যাঁ, ওটার কারণে, বা আপনি স্পেসিফিক কোনো সোশ্যাল গ্রুপের মেম্বার, লাইক অনেকেই অ্যাথিস্ট বা লেসবিয়ান, গে, এ ধরনের কমিউনিটির মেম্বার হয়ে থাকলে, এবং তাদের লাইফ অ্যান্ড লিবার্টি যদি এই বিলিফ বা সোশ্যাল বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে তাদের দেশে লাইফ অ্যান্ড লিবার্টি এন্ডেঞ্জার্ড হয়। লাইফ অ্যান্ড লিবার্টি বলতে কেউ তাকে ফিজিক্যালি হার্ম করতে পারে, মারতে পারে বা মেরে ফেলতে পারে বা আহত করতে পারে, অথবা লিবার্টি বলতে তাকে জেলে পড়তে পারে, সেরকম আশঙ্কা যদি কেউ করেন, এবং সেটার যার যে কান্ট্রি অফ অরিজিন, সে ফর আমাদের জন্য বাংলাদেশ, সেখানে যদি তার স্টেট প্রোটেকশনের ব্যবস্থা না থাকে এবং ইন্টারনালি রিলোকেট হওয়ার কোনো সুযোগ না থাকে, লাইক কেউ যদি সিলেট থেকে থাকেন, ওখানে লোকালি ওনার থ্রেট থেকে, কিন্তু এমন যদি হয় যে উনি পালিয়ে চলে গেলেন খুলনা বা রাজশাহী বা চিটাগং বা নোয়াখালী, ওখানে যদি সেফ ফিল করেন তাহলে হবে না। এরকম ইন্টারনাল রিলোকেশনেও ওনার সেফটি এনশিওর হবে না, এবং দেশে যে জুডিশিয়াল সিস্টেম আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওনাদেরকে এনাফ প্রোটেকশন দিবেন না, সেটা যদি প্রতীয়মান হয়, এবং দেখা যায় যে উনি যে থ্রেটটা ফিল করছেন সেটার এভিডেন্স আছে, কার কাছ থেকে থ্রেট পাচ্ছেন এবং কখন কিভাবে পেয়েছেন, সেটা যদি যথাযথ এভিডেন্স থাকে, এবং রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা রেস, এসব কারণে, এবং যে স্পেশাল সোশ্যাল গ্রুপ, এই সমস্ত কারণে হয়ে থাকলে উনি এই ডকুমেন্টেশনগুলো দেওয়ার মাধ্যমে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। আনফর্চুনেটলি প্রত্যেক ইমিগ্রেশন সিস্টেমের মতো অ্যাসাইলাম সিস্টেমটাও এখন আমরা ইকোনমিক ইমিগ্রেন্ট হিসেবে অনেকেই এটাকে অ্যাবিউজ করেন, লাইক এখন এই কেয়ারার, সোশ্যাল কেয়ারার যে স্পন্সর স্কিলড ওয়ার্কার, সেটাও অ্যাবিউজ হয়ে এখন ধরেন ইউকের বাইরে থেকে আসা বন্ধ করে দিয়েছে। তেমনিভাবে আমরা দেখেছি অ্যাসাইলাম সিস্টেমের উপরেও খড়গহস্ত হয়েছে। এখন বিশেষ করে যে বুটে করে পার হয়ে আসতেছে তাদের উপরে বেশি স্ট্রিক্ট করছে, এবং নেট মাইগ্রেশন তারা রেস্ট্রিক্ট করার জন্য সেটা করছে। সুতরাং জেনুইন অনেকেই যদি কেসও থাকে, এখন অন্য যারা ভ্যালিডলি ঢুকেছেন দেশে, অবশ্যই তারা ক্লেম করতে পারবেন, ভয় থাকলে অবশ্যই ক্লেম করতে পারবেন। সুতরাং শুধুমাত্র কোনো গ্রাউন্ড ছাড়াই যাতে না করে, গ্রাউন্ড থাকলে অলওয়েজ ওয়েলকাম, ওনারা এই অ্যাসাইলামটা ক্লেম করতে পারেন, এবং অ্যাপ্রোপ্রিয়েটলি যদি কোনো সলিসিটর আপনাকে কোনো কিছু বানিয়ে দেওয়া সেটা কিন্তু সঠিক না, সেটা কোনো রেগুলেটরি সলিসিটর করবে না। কিন্তু আপনি ডকুমেন্ট যদি দিতে পারেন, বাট ইন্টারভিউ টেকনিক এবং আপনার প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, তাহলে পরে আপনি এই বিসিসে একটা স্থায়ী বসবাস করার সুযোগ এদেশে হবে। সুতরাং এই কেস মারা বা অ্যাসাইলাম মারা, দ্যাটস ফাইন, এটা কোনো টার্মিনোলজির কোনো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে যে আপনার ফিয়ার অফ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনটা যাতে এস্টাবলিশড হয় থাকে এবং সাপোর্টিং এভিডেন্স থাকে। জি, এখানে আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে গাফফার ভাই, আমরা অনেক সময়, আমরা প্র্যাকটিসের মাঝখানে অনেক সময় দেখি আমাদেরকে ক্লায়েন্ট এসে বলে যে আমার জমি জমা নিয়ে আমার চাচাতো ভাই, মামাতো ভাই বা এলাকার কারোর সাথে দ্বন্দ্ব আছে, তাদের সাথে আমার একটা মারামারির মামলা আছে, বা জমি জমা সংক্রান্ত এই বিষয়গুলো আমরা যেহেতু কমিউনিটির মাঝখানে এই প্রশ্নগুলো পাই, এটা কতটুকু ভ্যালিড রিজন? এই জিনিসগুলো আমরা খুব কমন দেখতে পাই। এখন পার্সোনাল শত্রুতা, এটা ব্যাপ্তিটা আসলে কেস টু কেস ভেরি করবে। কারণ ধরেন জমি জমা ইন জেনারেল একটা পার্সোনাল শত্রুতা, সেটা তো কোনো এই যে কনভেনশনের যে গ্রাউন্ডসগুলো আছে এর মাঝে তো পড়ে না। এটা জেনারেলি এটা বাংলাদেশের বা যে কোনো যে দেশ থেকে আসছে তার ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে প্রোটেকশন দিবে। আপনি আদালতে গেলে এটা প্রোটেকশন পাওয়ার, জাস্টিস পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যে ওয়াইড স্প্রেড এস্টাবলিশ যে ফেয়ার অফ প্রসিকিউশন, সেটা কিন্তু এক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই বেশি। বাট এখন যেটা আমি বলছিলাম যে কেস টু কেস যেটা ভ্যারি করবে, সেটা হলো এখন আপনার সাথে শত্রুতা আছে, এখন
অনেক দেশে অনেকভাবে প্র্যাকটিস হয়। এই শত্রুতা যদি এমন হয় যে আপনি হলেন এখন রুলিং পার্টির বড় লিডার, আমার সাথে প্রাথমিকভাবে শত্রুতাটা শুরু হয়েছে আমার জমি দখল করা নিয়ে, কিন্তু পরবর্তী অথবা আপনার থেকে আমি ধরেন লোন করছিলাম, টাকা দিতে পারি নাই, কিন্তু এটা চলে গেছে এখন পরবর্তী আমাকে শাস্তি করার জন্য, যেহেতু আপনি লোনের টাকা দিয়ে কেস করলে আমি বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি আমাকে বানাইলেন ধরেন আরেকটা পলিটিক্যাল পার্টির মেম্বার, যেটা ধরেন এই স্টেটে ফেভারেবলি পাবে না, সুযোগ নাও পাইতে পারে, প্রপাগান্ডা তৈরি করে তারপরে আপনাকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করার জন্য, যদি যার সাথে গন্ডগোল তার যদি প্রভাব প্রতিপত্তি এমন হয় যে সে স্টেট মেশিনারিজকে ইনফ্লুয়েন্স করতে পারবে, হ্যাঁ, যদিও নন স্টেট ফ্যাক্টর হয়, যদি স্টেট মেশিনারি করে ইনফ্লুয়েন্স করার মতো যদি ফেয়ার যদি আপনি সাবস্টেন্সিয়ালি দেখানো যায়, তাহলে পরে ওই ক্ষেত্রেও হতে পারে, বাট ইন জেনারেলি না। তেমনিভাবে আপনি ধরেন আরও আছে সারপ্লাস অ্যাক্টিভিটিস ধরেন, অথবা এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে আসার পরে, আসছে বিয়ে করেই, কিন্তু আসার পরে ডোমেস্টিক ভায়োলেন্সের লিমিটেড লিভ টু রিমেন থাকার সময়েই কোনো বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অথবা কিছু ক্ষেত্রে পুরুষও ক্লেম করছেন যে ওনারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন। তো হওয়ার পরে দেখা গেল যে হাজব্যান্ড চলে গেছে দেশে, অথবা হাজব্যান্ডের সাথে সেপারেশন হয়ে গেছে, ইউকেতেই আছেন, কিন্তু দেশে তার যে অপরপক্ষ যা শ্বশুরবাড়ির লোক, তারা অনেক বেশি প্রভাবশালী, সত্যতাটা পারিবারিক, কিন্তু এটাকে রাজনৈতিক এবং এমন পর্যায়ে চলে যাচ্ছে তারা স্টেট মেকানিজমকে ইনফ্লুয়েন্স করে তার সিকিউরিটিকে এন্ডেঞ্জার করতে পারে। সেটা জেনারেলি হওয়ার কথা হবে না এই গ্রাউন্ডে, বাট এক্সেপশনালি আপনার যদি এই ডকুমেন্টেড থাকে এবং প্রুফ করতে পারেন যে ওয়াইড স্প্রেড আপনার ফেয়ারের কারণ আছে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। থ্যাংক ইউ কাফর ভাই, আমি আসবো আপনার কাছে আবার। দর্শক আপনারা ক্লিয়ারলি এটাকে নোট করে রাখেন, সেটা হচ্ছে যে যদি স্টেট পারসিকিউশন নাও থাকে, তারপরে যদি কোনো পার্সোনাল ডিসপিউট থেকে অথবা প্রাইভেট ডিসপিউট থেকে, যেটা আমাদের গেস্ট অলরেডি বলে ফেলছেন যে সেটা হতে পারে ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে, সেটা হতে পারে জমি জমা নিয়ে, বাট আদার পার্টিস যদি এমন ইনফ্লুয়েন্সিয়াল কেউ হয় যেটা আপনার পারসিকিউশনটা যদি ওয়েল ফাউন্ডেড হয় এবং আপনার স্টেট প্রোটেকশন দিতে যদি ফেল করে, তাহলে আপনারা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হিসেবে আপনারা এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতে পারেন, এবং অনেক ক্ষেত্রেই এগুলো আপনারা যদি প্রমাণ করতে পারেন, তাহলে এই অ্যাসাইলাম কেসগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি আসবো আমাদের আরেকজন গেস্ট, যে জি একটা কল আছে, তা সেটা নিয়ে আসছি। জি দর্শক, আপনি নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি কুরাইশ ভাই, ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। আমার তিনটা প্রশ্ন। জি বলুন। এই অ্যাসাইলাম নিয়ে, জি অ্যাসাইলাম আমি এই ইলিগাল ভাবে যে দেশ হইতে অ্যাসাইলাম, এটা তো আমি সাপোর্ট নাই। আর বিচার কার্য আছে আকার পর্যন্ত বিচারক, এটা তো আমি সাপোর্ট করি। আমার কথা হলো অ্যাসাইলাম নিয়ে কি মেটা কাটা আমদিনা কাটা, এই তিনটা দুইটা আছে, এই দুইটা তো একত্র আছে আমি জানি, এর লাগি দুই নাই চলে, কিন্তু এই দুইটা যদি সান্ডা দিতে ইউনাইটেড নেশন হবে একটা কারণ মতো সিকিউরিটি কাউন্সিল তো দুই নাই সমস্যা সমাধান হয়ে যায়। এই পৃথিবীর মানুষ আমার শুনতে আমার পয়েন্ট, আমি একটা বছর ধরে জি কেটে দেন। হ্যাঁ জি, আমরা একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। আমাদের এই দর্শক কুরাইশি ভাই, তিনি আমাদের নিয়মিত দর্শক এবং তিনি চেষ্টা করেন প্রতি প্রোগ্রামেই কল করার, এবং আমরা ওনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। উনি বেশ কিছু বিষয় নিয়ে কনসার্ন থাকেন এবং আমাদেরকে চেষ্টা করেন এগুলো শেয়ার করার। আমরা আসলে দুঃখিত, আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিটা এতটাই ছোট যে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আমরা দুঃখিত, কলটাকে ড্রপ করে ফেলেছি। এনিওয়ে, বেস্ট আকবর বিন সিদ্দিক, আমি আপনার কাছে আসছিলাম, যেটা হচ্ছে যে আসলে আমাদের যেটা কমিউনিটির প্র্যাকটিস দেখি যে এদেশে আসলো কেউ স্টুডেন্ট হিসেবে অথবা কেউ কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিটে, যে কোনো ভিসায় আসার পরে যখন দেখে যে সে অল্টারনেটিভ কোনো অপশন নাই, তখন তারা অ্যাসাইলাম ক্লেম করে। আসলে মূলত এই প্রোটেকশন ক্লেমগুলো আসলে কখন হওয়া উচিত বলে মনে করেন আপনি, এবং এটা আসলে প্রসিডিউরটা তো কি বলুন প্লিজ। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন। জি ইমতিয়াজ ভাই, যেটা আমাদের গাপ্পার ভাই কিছুক্ষণ আগেই বিষয়টা ইন্ডিকেট
করলেন, যেটা অ্যাবিউজ হচ্ছে আসলে মূলত, যে আপনি স্কিল ওয়ার্কার বললেন বা স্টুডেন্ট থেকে আসে বললেন, এটা তো বিষয়টা আসলে আপনি কি কোন বিষয়ে আসেন ক্যাটাগরিটার উপরে ডিপেন্ড করে না আপনার ক্লেমটা। গাপ্পার ভাইয়ের কথার সাথেই অ্যাড করে বলতে চাই, এটা তো ওয়েদার আপনার পেয়ার অফ প্রসিকিউশন আছে কিনা পেয়ার বাংলাদেশে রিটার্ন করাটা, সেটা হচ্ছে মেন এস্টাবলিশ করার বিষয়। তাহলে এখন রাইট টাইম কখন? রাইট টাইম হচ্ছে ইমিডিয়েটলি, যখন আপনি ফিল করবেন যে আপনি দেশে রিটার্ন যাওয়া আর সেফ নয়, আপনি দেশে গেলে অ্যারেস্ট হয়ে যেতে পারেন, প্রসিকিউশনের শিকার হতে পারেন বা হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, বিভিন্ন ধরনের থ্রেট পাচ্ছেন বা যে কোনো কিছু সিমিলার প্যাটার্নের কিছু, তখন ইমিডিয়েটলি আপনি করতে পারেন। সেই ফর এক্সাম্পল আপনি দেশ থেকেই সেফ ফিল করতেছেন না, এখানে চলে আসলেন, তাহলে আপনি প্রসেস হলো যে বেস্ট অ্যাভেলেবল অপশন হচ্ছে আপনি এয়ারপোর্টে করে দেওয়া বা সিপোর্টের থ্রুতে আসলে সিপোর্টে করে দেওয়া, বা যদি এখানে এসেও যান এরপর ইমিডিয়েটলি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাসাইলামটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেওয়া। আর যেটা আপনি বললেন যারা স্টুডেন্ট বা কেয়ার ভিসায় যারা আছেন তাদের জন্য আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এমনটাও হয় যে আপনি আগে থ্রেট ফিল করেননি, এখন সাডেনলি ফিল করতেছেন, আর দেশের বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে, ওই প্রেক্ষাপটে আপনি এখন দেশে যাইতে চাচ্ছেন। সো ওই গ্রুপে ওই পরিস্থিতিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, যেটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখলাম, এর পরবর্তীতে আপনার অ্যাসোসিয়েশন আছে, ফ্যামিলি মেম্বাররা পলিটিক্যাল ফ্যামিলি, আপনি হয়তো নিজে পলিটিক্সের সাথে ইনভলভ না, দেখা যাচ্ছে যে এখানে স্টুডেন্ট ভিসা আছেন বা অন্য কিছুতে আছেন, ফ্যামিলি অ্যাসোসিয়েশনের কারণে এই থ্রেটগুলো এখন আপনি যাওয়ার দেশে যাবেন ওই পরিস্থিতিতে আছে। তখন আসলে যখন আপনি ফিল করতেছেন বা থ্রেটটা পাচ্ছেন তখন থেকে ইমিডিয়েটলি আপনি অ্যাকশনটা নিলেন কিনা, সেটাই হচ্ছে আসলে দেখার বিষয় আর কি। আর প্রসিডিউর তো আসলে অনেকভাবেই, যেটা বললাম, এয়ারপোর্টেও করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েও করতে পারেন। মূলত বেস্ট অপশন হচ্ছে বা বেস্ট পসিবল হলো যে আপনি যদি সাথেই যদি অ্যাসাইলাম সিক করেন, যখন আপনি ফিল করেন ইউ আর নট সেফ ইন বাংলাদেশ এনিমোর। জি জি, থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। গাফফার ভাই, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে যখন কেউ না কেউ পুলিশ বা হোম অফিসের রেইডের মাধ্যমে অ্যারেস্টেড হওয়ার পরে তারপরে চিন্তা করে যে ওকে দ্যাটস ফাইন, আই মাস্ট ক্লেম অ্যাসাইলাম নাও। সো এই জায়গা ক্ষেত্রে এইগুলো করার ক্ষেত্রে আসলে আমাদের কি যারা ক্লেমেন্ট থাকে তাদের জন্য ডিমেরিটসগুলো কি থাকে এবং কি অসুবিধার সম্মুখীন হতে পারে তারা, সেটাকে ওভারকাম করারও কি বিষয় থাকে? অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, সরি। আমি আগে আকবর ভাইয়ের সাথে যদি অ্যাড করি, সেটা হলো যে ইয়াস, আপনারা আসলে তো কখন করবেন, যখনই বলবেন ডিলে এক্সপেক্টেড না, কিন্তু ডিলে তো হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এই ডিলেটাকে আপনি রিজনেবলি এক্সপ্লেন করা যাচ্ছে কিনা সেটা হলো কথা। এমন ধরেন কেউ যদি একদম ওভারস্টে হয়ে যায় দীর্ঘ সময় ধরে, ভিসা নাই, কিছুই করেন নাই, হ্যাঁ, হঠাৎ করে হোম অফিস ওনাকে রিপোর্টিং থেকে বা যেখানে থাকেন বা কাজ করেন সেখান থেকে ধরার পরে আপনি অ্যাসাইলাম ক্লেম করলেন, তাহলে তো ধরেন এই রিজনেবল গ্যাপ ব্যাখ্যা দেওয়া, ডিলেটাকে জাস্টিফাই করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এর মাঝে আরেকটা হতে পারে যে সারপ্লাস অ্যাক্টিভিটিস নামে একটা প্রভিশন আছে, যে আপনি এখানে ইউকেতে আসার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছেন এবং সেই কারণেই আপনার এই যে থ্রেটটা রাইজ হয়েছে। যখন এসেছিলেন, এমন নট দ্যাট যে আপনি দেশে ছিলেন তখনই থ্রেটের সম্মুখীন হয়েছেন বা তখনই আপনার বিপদ, লাইফ লিবার্টি এন্ডেঞ্জার চলে, সেরকম যদি নাও হয়, ইউকেতে এসে অ্যাক্টিভিটিসের কারণেও হতে পারে, তখন আপনি এই ডিলেটা হয়তো জাস্টিফিকেশন এই কারণে হতে পারে এবং সেই কারণেও আপনি ক্লেমটা গ্রাউন্ড নিতে পারেন যে আমি এখানে অ্যাক্টিভিটিস করছি, সেই কারণে আমাকে থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে, আমি সেফ ফিল করছি না, এখানে এই কারণ আছে। আর ডিলে যদি এরকমভাবে কেউ হয় যে অবশ্যই ক্রেডিবিলিটি ওনার অ্যারেস্ট হওয়ার পরে এটা অনেক নিচে চলে যাবে, ওনার পক্ষে এই ক্লেমটাকে সাস্টেইন করানো এবং এর সাপোর্টে, যেহেতু আপনি অথরিটিতে অ্যারেস্ট হয়ে গেলেন, তাহলে পরে আপনি ক্লেম করলেও সেটার পক্ষে সাপোর্টিং এভিডেন্সগুলো দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এবং এক্ষেত্রে হোম অফিস করে কি ধরেন ডিটেনশন সেন্টারে তাকে ওনাকে ধরেন ইন্টারভিউ করে ফেললো, সো আপনি কাউকে যে হেল্প নেবেন দেশ থেকে ডকুমেন্ট আনানোর, সেটাও অনেক ডিফিকাল্ট হয়ে যাও। এই জন্য আমার মনে করি যে সবাই একটু
সচেতন হয়ে যাদের এরকম কোনো গ্রাউন্ড থাকে বা হ্যাঁ এবং ক্লেম করার মতো সাফিসিয়েন্ট মনে করেন যে কনফিডেন্টলি বলতে পারবেন, তাহলে পরে ওভারস্টে আগেই না হয়ে গিয়ে ওভারস্টে না হয়ে এই ক্লেমটা করা, হ্যাঁ, তাহলে পরে এই বিপদের সম্মুখীন হতে হয় না এবং ক্লেমটাও আপনার এরকম উইক হয়ে যায় না। কিন্তু এরকম সিচুয়েশন আসলে হয় কোন কোন ক্ষেত্রে ইমতিয়াজ ভাই, আনফরচুনেট সিচুয়েশন, যে কারো হয়তো আগে ভিসা ছিল, কোনো ক্লেম করেছে আগে, ওনার রিফিউজ হয়ে গেছে, এরপরে আর কিছুই করার নাই, তাইলে তো উনি আসলে ওভারস্টে হয়ে থাকলেন, তারপরে অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার পরে তারপরে একটা ফ্রেশ ক্লেম করার উনি চেষ্টা করলেন, সিচুয়েশন তো তখন ডিফারেন্ট, হ্যাঁ, এবং ফ্রেশ ক্লেমের জন্য তখন ফ্রেশ গ্রাউন্ড এভিডেন্স এগুলো আপনার হতে পারে। এই জন্য যে ওভারস্টে হইলে এন্ড অফ দি লাইফ না, আসলে শেষ হয়ে যায় না সব কিছু। এই ধরুন এই সময়ে যদি আপনার কোনো ওই যে সুরপ্লাস অ্যাক্টিভিটিস থাকে এবং ফ্রেশ ক্লেম করার মতো কোনো গ্রাউন্ড থেকে থাকে, তাহলে ওয়ার্কিং পিরিয়ডের এই অ্যাক্টিভিটিস বা থ্রেডগুলোর বেসিসেও আপনার ক্লেম করা যেতে পারে যে প্লজিবল এক্সপ্লেনেশন। অবশ্যই প্রায় অ্যারেস্ট হওয়ার পরে ক্লেমগুলোতে ওটার ক্রেডিবিলিটি যে কোনো ক্ষেত্রেই নিচে ধরেই তারা শুরু করবে, ওখান থেকে উত্তরানোর দায়িত্ব আপনার এভিডেন্স এবং ইন্টারভিউ দিয়ে। হ্যাঁ, এখানে আমি আরেকটু জি জি দর্শক আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম রহমান। জি ভাইজান বলুন আপনার প্রশ্নটি কি? আপনার আওয়াজটা না, আপনি আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদেরকে স্টুডিওতে প্রশ্নটি করুন। আচ্ছা জি বলুন আপনার কি প্রশ্ন ভাই? আমার নাম রহমান, আমি লোকাল থেকে মাতরাম। জি রহমান ভাই বলুন প্লিজ। আমি আপনার কাছে জানতাম চাই যে পলিটিক্যাল এসএলএম যদি কেউ লইত যায় আর কি, লিখে নেই খায় নেই। জি থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে রহমান ভাই? জি না ভাই, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন অনুষ্ঠানটি, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দেবেন। জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ রহমান ভাই। আপনার লিগ্যাল এইড টাইম পাইবা, তার যদি কোনো ডেস্টিটিউট প্রুভ হন, কোনো ইনকাম নাই, ওরকম যদি সিচুয়েশন হয়, তাহলে অবশ্যই লিগ্যাল এইড পাওয়ার এলিজিবল আসুন তাই। অবভিয়াসলি এটা মিনস এবং মেরিট টেস্ট করতে হয়, অটোমেটিক্যালি হয় না। মিনস টেস্ট মানে হলো তার ইনকাম এবং আদার রিলেটেড ব্রডলি ওটা অ্যাসেস করা লাগে। এটা যদি থাকে না এবং মেইন টেস্ট যদি তাই এলিজিবল ফাইন, তাইলে পরে ওইবা প্লাস মেরিট টেস্ট করতে হইব। মেরিট টেস্ট মানে হলো তাই যে অ্যাসাইলাম করবা, তো এটার কোনো মেরিটের কত হান, যদি রিজনেবল গ্রাউন্ড মেরিট আসেনি, তো মডারেট গ্রেড আসেনি, পুয়ার বা ভেরি পুয়ার যদি হয়, তাহলে তানোর লিগ্যাল এইড হইতো না। সো গ্রাউন্ড এবং তানোর ফিনান্সিয়াল সিচুয়েশন ওটার উপর ডিপেন্ড করে তাই লিগ্যাল এইড পাইতা কিনা, বাট ব্রডলি হওয়া যায় লিগ্যাল এইড আছে অ্যাসাইলাম করার ক্ষেত্রেও। জি আশা করি দর্শক আপনি রহমান ভাই আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, আমরা বিরতির পর আবার ফিরে আসবো। তার আগে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্টুডিওর নাম্বারটিতে কল করতে পারবেন অথবা টেক্সট ফোনের মাধ্যমে আমাদেরকে জানতে চাইবেন। অনুষ্ঠান অথবা অনুষ্ঠানের বাইরে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো পতনের মাধ্যমে একটা রেডিক্যাল চেঞ্জ হলো, যেখানে আমাদের অনেক হাজার হাজার অ্যাসাইলাম ক্লেইমেন্ট যারা বিএনপি জামাত বা অন্য যারা সাপ্রেসড হয়েছে গত 17 বছরে, তারা অনেকেই পেন্ডিং অবস্থায় আছে, অ্যাসাইলাম পায় না। এই সিচুয়েশনে বাংলাদেশের রেজিম চেঞ্জটাকে, অ্যাসাইলাম সিস্টেমটাকে আমাদের জন্য, কমিউনিটির জন্য কতটা বড় এফেক্ট হতে পারে বা কিভাবে হচ্ছে? বলে এখন যারা ক্ষমতার বাইরে থাকে তাদের তো অ্যাসাইলাম সিকার বেশি হয় স্বাভাবিকভাবে। এখন ওখানে যারা অলরেডি করে ফেলেছেন 5ই অগাস্টের আগে বিএনপি জামাত কর্মী বা নেতা যারা ছিলেন, ওনাদের অবশ্যই অনেকেই আশঙ্কার মধ্যে আছেন। যাদের ডিসিশন অলরেডি হয়ে গেছে তাদের তো ভিন্ন কথা, অনেকেরই আবার পেন্ডিংও রয়ে গেছে 1 বছরের বেশি সময়। এখানে অনেকগুলো কেস আমরা জিতেছিও যারা বিএনপি ক্লেম করেছেন, জামাত বা শিবির হিসাবে যারা ক্লেম করেছেন তাদের ইস্যুটা একটু কম সাকসেসের। আমি জানি না এটার কারণটা কি,
হতে পারে যে ওনাদের মধ্যে হয়তো ইন্টারনাল কনফ্লিক্ট কম সেই জন্য কিনা, বাট মেইনলি আমরা যেটা আর্গুমেন্ট ইউজ করেছি সেটা বিএনপির ক্লেম যারা নেতাকর্মী তাদের জন্য, সেটা হচ্ছে ওনারা সেফলি বাংলাদেশে রিটার্ন করতে পারবেন না, কারণ বিএনপির এক হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট আছে, প্রায় 100-র উপরে বেশি বিএনপি নেতাকর্মী এই 5ই অগাস্টের পরে মারা গেছেন ইন্টারনাল কনফ্লিক্ট এবং বিভিন্ন জায়গায় গন্ডগোলের কারণে। 2 হচ্ছে যে ইয়াস ইন্টারনাল যে বিএনপি বা জামাত তাদের মধ্যে তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই সেটা। 3 যে যারা অলরেডি মামলা মোকদ্দমা আছে তাদেরকে তো পুলিশ বলতে গেলে এখন অ্যাপারেন্টলি অন্তর্বর্তী সরকার ফেয়ারলি ট্রিট করবে, সুতরাং একজন দাগী আসামি যদি হয় তাদের দৃষ্টিতে কোড আনকোড বা আগে থেকে মামলা থেকে থাকে অনেকগুলো, তাকে তো বিচারের মুখোমুখি হওয়ার বা জেলে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হচ্ছে আমরা বলেছি যে বিচার ব্যবস্থা ওখানে এখনো পুলিশ স্পেশালি এটা এই সিস্টেমটা ভেঙে পড়েছে, সুতরাং এবং এই পুলিশ এবং অন্যান্য যে ব্যুরোক্রেসি আছে সেখানে আওয়ামী লীগ এবং তাদের ইনফ্লুয়েন্স লোকজন অনেকেই আছে, সুতরাং আমি আনটিল এটা ফুললি সেফ হচ্ছে যাওয়াটা এখন সেই এটা হচ্ছে না আর কি, রিজনেবল না। ওই গ্রাউন্ডে অনেকেই হোম অফিস অ্যাকসেপ্ট করতে চায় না, বাট আমরা অনেক ক্ষেত্রেই আমরা সাকসেসফুলি ট্রাইব্যুনাল জাজকে কনভিন্স করা গেছে এবং এই বিএনপি বা জামাত ইসলামী ক্লেমও 5ই অগাস্টের পরে সাকসেসফুল হয়েছে। 2 আরেকটা আসপেক্ট, যখন যারা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই চলে এসছেন, আসতে সক্ষম হয়েছেন অনেকেই, তো ওনারাও ক্লেম করছেন। যদিও হোম অফিস গাইডেন্সে যে মাইনরিটিকে আমরা সেফ ফ্রি বলা হয়েছে যে কান্ট্রি গাইডেন্স, সেখানে মাইনরিটি পারসিকিউশন এই এশিয়া অর্থে ওনার উপরে এটা সেফ হিসাবেই মাইনরিটির জন্য দেখা হয়েছে। কিন্তু কেউ যদি পলিটিক্যালের কারণে মাইনরিটি হোক বা মেজরিটি মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকুক না কেন, আওয়ামী লীগে যারা অনুসারী আছেন তাদেরও অ্যাসাইলাম করছেন, যারা সাবস্টেন্সিয়েট করতে পারছেন তাদের এই পারসিকিউশনটা এবং এভিডেন্স আছে ওনারা লিডার ছিলেন বা এলাকায় সেফটি নাই সেটার জন্য। হাউএভার যে হোম অফিস হয়তো বা গাইডেন্স কান্ট্রি গাইডেন্স সামনে পরিবর্তন করার একটা আবার নেওয়া যাচ্ছে যে বাংলাদেশ একটা সেফ কান্ট্রিতে উন্নীত হতে পারে, সেক্ষেত্রে অ্যাসাইলাম করাটা ফিউচারে কঠিন হয়ে যেতে পারে। বাট আনটিল দ্যাট হ্যাপেন্ড মানে আমার মনে হয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাসাইলাম যারা গ্রাউন্ড আছে করতে কোনো অসুবিধা নেই। জি, থ্যাংক ইউ। আমি আরেকটা সম্পর্ক কোশ্চেন আপনার কাছে করতে চাই আকবর ভাইয়ের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে যেহেতু রেজিম চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আপাতত নিষিদ্ধ ঘোষিত, সো এটা কি তারা এক্সট্রা বেনিফিট পাবে? অন দ্য আদার হ্যান্ড আপনি বলেছেন যে বাংলাদেশ সেফ কান্ট্রি লিস্টে যাওয়ার একটা পসিবিলিটি বা বাংলাদেশের যে পারসিকিউশনটা ওই রকম এস্টাবলিশড করাটা তো সম্ভব না তেমন একটা। এখন হোম অফিসও তো আসলে দেখে জানে যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পরে আগে যেহেতু বাংলাদেশ এই সবাই ইউজ করেছে এবং বাংলাদেশের এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও তো অকিবহাল আছে যে আওয়ামী লীগ কীভাবে শাসনটা করেছে, অন্যদেরকে পারসিকিউট করেছে, সুতরাং তারা যে রিভেঞ্জের শিকার হবে না সেরকম তো আর আসলে মনে করার কারণ নাই। অনেক ক্ষেত্রে রিভেঞ্জের শিকার হচ্ছে, অনেক ক্ষেত্রে যারা ক্রিমিনাল বা অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন তারা যেরকম আছে, আবার অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বা আছেন যারা হয়তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না, স্টিল তাদের পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্টের কারণে প্রসিকিউশনের সময় পারসিকিউশন এখনো বলা যাবে না, কারণ যেহেতুটা স্টেটের ব্যাপার, তারা তো ক্লেম করছে অ্যাটলিস্ট সবাইকে প্রোটেকশন দেওয়ার, কিন্তু অপোজিশন দ্বারা তো নির্যাতিত হওয়ার একটা আশঙ্কা আছেই, সুতরাং তাদের সম্ভাবনা তো আছেই। আমি বলি না আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ না, নিষিদ্ধ সংগঠন না, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সো আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে আনটিল তাদের এই যে ট্রায়ালটা শেষ হয়, যাতে তারা ট্রায়ালকে ইনফ্লুয়েন্স না করতে পারেন সেটা অ্যাক্টিভিটিস। হয়তোবা স্টিল এখানে যে আওয়ামী লীগ ছাত্রলীগ দুই ক্ষেত্রে মনে করি তারা
অন দ্য ফেস প্রাইমা ফেসই হচ্ছে যে তারা ভয়ের বা থ্রেটের শিকার, সেটা স্টাবলিশ করা, ক্লেম করাটা অনেক ক্ষেত্রে সহজ আমি বলবো। জি, ধন্যবাদ। বেশ আকবর সিদ্দিক, আপনাকে আমি জানতে চাই, সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে বাংলাদেশি যারা ক্লেমেন্ট আছেন, অ্যাসাইলাম ক্লেমেন্ট, তারা আসলে কোন ধরনের ডকুমেন্ট দিয়ে তার কেসটাকে এস্টাবলিশ করার অপরচুনিটিটা নিতে পারে? ধন্যবাদ ইমতিয়াজ ভাই। ডিপেন্ড তার অ্যাসাইলামের ক্লেমের গ্রাউন্ডের উপরে। যদি উনি পলিটিক্যাল হয়ে থাকেন তাহলে যদি ওনার বিরুদ্ধে কোনো কেস ফাইল থাকে সেটা আনতে পারেন। ওনার পলিটিক্যাল ইনভলভমেন্ট কী ছিল সেটা আনবেন। যেমন যদি উনি কোনো কমিটির মেম্বার হন তাহলে ওই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আনবেন। তারপরে ওনার পলিটিক্যাল যারা লিডার আছেন তাদের কাছ থেকে রেফারেন্স লেটার আনতে পারেন। আবার যদি উনি এখানে ইউকেতে ওখান থেকে আসার পরে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট এখানে থাকে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, ওইসবের উনি দিতে পারেন। সারপ্লাস অ্যাক্টিভিটিসগুলোকেও তুলে ধরতে হবে, উনি তুলে ধরতে পারেন। এছাড়াও ওনার সাপোর্টিং যে কোনো রিলেভেন্ট ডকুমেন্টসেই যেটা অ্যাসোসিয়েট করে এখানে, বা যদি থ্রেড পেয়ে থাকেন তাহলে থ্রেড তো অনেকভাবেই পায়। অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পায়, অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পায়। এগুলো আপনি এক্সিবিট করবেন। যদি বাংলা থেকে থাকে এটাকে ট্রান্সলেট করে দেবেন। সো এরপরেও যদি অনেক সময় অনেক ডিফিকাল্টিস থাকে যে ডকুমেন্টস গেদার করা যাচ্ছে না। আমি তো বাংলাদেশে আমার যে পরিস্থিতি এখন, তো আমি রিডিপের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কোনো লয়ার এঙ্গেজ করতে পারতেছি না। সো অনেকভাবেই কিন্তু প্রবলেম ফেস করে যে আপনি যে ডকুমেন্টস কালেক্ট করবেন সব ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না। সেক্ষেত্রে একটু আপনার মাথা রাখতে হবে যে আপনার নিজের ওন অ্যাকাউন্টে যাতে কনসিস্টেন্ট থাকে, সাপোর্টিং এখানে যারা আছে উইটনেসেস বা বিভিন্নভাবে অন্যান্য সাপোর্টিং এভিডেন্সগুলো যাতে করে আপনি একটু ইন অর্ডার দিতে পারেন, সেটা একটু এমফাসাইজ করবেন আর কি। জি, ধন্যবাদ। আমরা আবারও মাগরিবের নামাজের বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি, আইন বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম অ্যাসাইলাম নিয়ে। আপনাদের যদি অ্যাসাইলাম বিষয়ক কোনো প্রশ্ন থাকে আজকের প্রোগ্রামে, আমরা সুপ্রিয় দর্শক, নামাজের আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যে একটা অ্যাসাইলাম ক্লেম করার জন্য কী কী ধরনের ডকুমেন্টেশন উপস্থাপন করতে হয় এবং সেটা কিভাবে জাস্টিফাই করা যায়। আমি আসবো গাফার ভাই আপনার কাছে, যে আমাদের আকবর বিন সিদ্দিক সাহেব বলতেছিল বেশ কিছু ডকুমেন্টের কথা, আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করেন। আর আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি পালিয়ে কোনো রকম চলে এসেছি, জান বাঁচিয়ে, আমার কাছে আসলে কোনো ডকুমেন্ট নাই। সো সেক্ষেত্রে আসলে আমাদের একজন ক্লেমেন্টের কি করণীয়? আমি ওটার সাথে যদি অ্যাড করি, অনেকে মনে করেন যে আমার বোধহয় বড় কেস থাকতে হবে, হ্যাঁ, তাহলে আমার এটা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। যেরকম এটা একদিক দিয়ে ঠিক, আবার এটা অনেক সময় কেস থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং বড় কেসের ডকুমেন্ট যদি দিতে চান, এটা আরও বেশি জটিলতার সৃষ্টি করতে পারে অনেক সময়। যদি স্পেশালি ফলস তো কোনো কথাই নেই, আপনার ডিবিআরে চেকিংয়ে যদি আপনার এটা পাওয়া না যায়, তাহলে আপনার কেসটা ওখানে ফলস রিপ্রেজেন্টেশনের জন্য ধ্বংস হয়ে যাবে অলমোস্ট। দ্বিতীয় কথা হচ্ছে, এই কেসটা যদি আপনার থাকে বা কেউ নিয়ে আসে, তাহলে অনেক ক্ষেত্রে যদি আপনি বাড়তি কিছু কোয়েশ্চেনের শিকার হতে হয়। কীভাবে আপনি এয়ারপোর্ট পার হলেন, জামিন নিচ্ছেন কিনা, এগুলো যে এই সিস্টেমে জামিন কীভাবে পাইলেও ইত্যাদি। এই কারণ আপনি তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করে আসছেন। সো এই বিষয়গুলো অতিরিক্ত কিছু জিনিস আনতে গেলে বা কেউ যদি বানাতে চায় মনে করে শক্ত করার জন্য, তাহলে এটা আরো জটিলতা সৃষ্টি করতে পারে, আরো কমপ্লিকেটেড করে ফেলে। এই জন্য যে আপনার বেসিক যেটা ক্লেম আপনি মনে করি সেটা যদি জেনুইন হয়ে থাকে, যেটা আপনি বিলিভ করেন এবং দেখায় প্রমাণ করতে পারবেন। ধরেন আমি যদি আওয়ামী লীগের এখন ধরেন কোনো ইউনিয়নের পর্যায়ে না বা থানা পর্যায়ে না, সেটা তো আপনি বাই কমিটি ডিক্লেয়ার করা আছে, সেটা আপনার পত্রিকায় পাবলিশ হয়েছে এবং সেটা আপনার নিশ্চয়ই, এখন তো আসলে যারা লিডার হয় সবাই ফেসবুক ইউজ করে। এখন কিছু হলে কোনো পদপদবি মিটিং করলে সবাই ফেসবুকে দেয় অ্যাটলিস্ট, বা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সুতরাং একদম কেউ জানিয়ে বা একদম কিছু না নিয়ে পালে আসতে পারলেও আমি মনে করি ভয়ের কিছু নাই। আপনারা
ডিজিটাল ফুটপ্রিন্ট তো ওখানে রয়ে গেছে এবং সেটা ধরে আপনি আরো জেনুইনলি প্রুভ করা সম্ভব যে সেটা আমার কিছু ব্যাকডেটে দিচ্ছে না। পেপার ডকুমেন্ট তো ডাউট করার সুযোগ আছে, বাট ডিজিটাল ডকুমেন্ট যেটা আপনি আগে থেকেই রেকর্ড করে রাখছেন অ্যাক্টিভিটিস, সেটা তো আর আপনি মুছে ফেলতে পারবেন না আনলেস আপনি ধরেন দেশে থেকে অনেকে, এটা খুব কম ক্ষেত্রে হয়তো বা যারা এখনো ধরেন আওয়ামী লীগ করছে বাট এখানে এখন দেশে কত জায়গায় হয়তো লুকায় আছে বা অন্য কোনোভাবে তারা অ্যাক্টিভিটিস প্রকাশ্যে আছে, সেই জন্য তারা আগের সব অ্যাক্টিভিটিস ধরেন ডিলিট করে দিচ্ছে। সেটা যদি না হয়ে থাকে তাহলে পরে এটা ডিজিটালি রিকুপ করা সম্ভব। এবং যে যত খারাপই হোক, এখন তো আমাদের মনে হয় যে এমন পর্যায়ে যায়নি দেশে কোনো আত্মীয় স্বজন নাই বা কোনো অ্যাডভোকেট বা লয়ারের মাধ্যমে আপনি কাগজ জোগাড় করতে পারবেন না। আমি মনে করি না কারোর জন্যই বাংলাদেশের এরকম পরিস্থিতি আছে। সুতরাং আপনি ওই যে এখন ডকুমেন্ট নাও দিতে পারেন, আপনি জোগাড় করার সুযোগ আছে। এক, আপনি ইন্টারভিউর সময় স্ক্রিনিং ইন্টারভিউতে কাগজ দেওয়ার তো কোনো দরকার নাই। দুই, সাবস্টেন্টিভ ইন্টারভিউর সময়ও আপনি দিতে পারেন, হ্যাঁ। এবং যদি টাইম দরকার, যদি 5 ওয়ার্কিং ডেজের মধ্যে দেওয়ার কথা, সাবস্টেন্টিভ ইন্টারভিউর পরেও আপনি হোম অফিসকে রিকোয়েস্ট করা যে আমার এই ডকুমেন্টগুলো আছে। ইম্পর্টেন্ট হলো আপনি কী কী ডকুমেন্ট দিতে চাচ্ছেন এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা। এটা যদি আইডেন্টিফাই করে আপনি সময় চান, হোম অফিস যদি নাও দেয় এবং রিফিউজ হয়, এটা ট্রাইব্যুনালকে কনভিন্স করা সম্ভব। দেন হচ্ছে আপনি আপিল যদি হয়, যদি আপিলে যায় তাহলে পরে ডকুমেন্ট দেওয়ার জন্য আপনি সময় পাচ্ছেন। এক, যে 14 ডেজের মধ্যে তো ধরেন ফাইলিংয়ের হোম অফিস বান্ডেল দিবে। এই বান্ডেল দেওয়ার পরে কি কি ডকুমেন্ট আপনি সাবমিট করেছে আপনার ক্লায়েন্ট, সেটা আমরা দেখতে পাই যে ক্লায়েন্ট। এবং এই বান্ডেল পাওয়ার থেকে 28 ডেজের মধ্যে অ্যাপিলেন্ট বান্ডেল দেওয়ার কথা। সো 28 ডেজ মানে আপনি অতিরিক্ত আরও 28 দিন সময় থেকে হাতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য, কালেক্ট করার জন্য। আমি বলবো না প্রিপেয়ার করতেছেন, বাট কালেক্ট করার সুযোগ পাচ্ছেন। এবং এই 28 ডেজের মধ্যে কেউ যদি বাধাগ্রস্ত হয়ে পাচ্ছে না, হোম অফিসের থেকে আপনার ট্রাইব্যুনাল সিস্টেমটা এখানে ফেয়ারলি ট্রিট করে। এই জন্য বলবো যে এটা ট্রাইব্যুনালকে যদি আপনার রিপ্রেজেন্টেটিভ রিকোয়েস্ট করে যে আমার আরও 4 সপ্তাহ সময় দরকার, 8 সপ্তাহ সময় দরকার, আমরা দেখেছি ট্রাইব্যুনাল টাইম অ্যালাউ করে এই ডকুমেন্টগুলো কালেক্ট করে দেওয়ার জন্য। সুতরাং এই বান্ডেলের সময় যদি না দিতে পারেন, এটা টাইম লাইন মিস করে এবং টাইমও এক্সটেন্ড না করে, তাহলে আপনাকে কেস ম্যানেজমেন্ট হিয়ারিং দেবে, ডাইরেক্ট আপনাকে হিয়ারিংয়ে দিয়ে রিফিউজ করে দিবে না। সুতরাং বারে বারে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সাপোর্টিং ডকুমেন্টগুলো দেওয়ার। এবং যদি সেটা কিছুই না হয়, তাহলে তো ইউকের যেখানকার যে আপনার পার্টির নেতারা আছেন বা যারা আপনাকে চিনে, সেরকম সাক্ষী আপনি প্রডিউস করতে পারেন, তাদের স্টেটমেন্টকে ইউজ করতে পারেন। যারা হয়তো ক্রেডিবল হিসাবে যদি প্রমাণ হয়, আপনার নিজের ডকুমেন্ট না থাকলেও ওনাদের সাক্ষীর বেসিসে সেকেন্ডারি এভিডেন্স ধরে আপনার ক্লেম হওয়ার সম্ভাবনা আছে একদম। সুতরাং কিছু নাই দেখে আপনার হোপস একবারে শেষ হয়ে গেছে এরকম না। আবার একটা জিনিস মনে রাখতে হবে যে এমন তো না যে এটা পয়েন্ট বেস সিস্টেম বা আপনার এই 10-20 পয়েন্ট পাইলেন আর সাথে সাথে ভিসা দিতে বাধ্য, এরকম ইমিগ্রেশন রুল না। সুতরাং এ ধরনের ক্লেম মানে হচ্ছে আনসার্টেনিটি যেরকম আছে এবং আপনার সেই মাইন্ডকে ফগ না করা, থ্রেশহোল্ড তো ভেরি লো, বিয়ন্ড রিজনেবল ডাউটেরও লো, যেটা হচ্ছে যে লাইকলিহুড। জি, সুতরাং এই লাইকলিহুডটা তো আপনাকে আসলে নিজের ইন্টারভিউতে প্রকাশ করতে হবে। এখন যদি হয় যে কেউ বড় লিডার ছিল, আমরা এগ্রি করবেন, আগে দেখা গেল বড় দেশের জেনুইনলি বড় লিডার ছিল, তার রিস্কও আছে, কিন্তু উনি ওই নিজের পার্টির হিস্ট্রি বলতে পারেন না বা লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো আসলে কিতাবে আমাদের দেশে তো এভাবে পার্টি করতে, বড় পার্টি করতে পড়াশোনা করা লাগে না এভাবে। সুতরাং ওনাদের তো চর্চাই নাই। সুতরাং ইন্টারভিউতে গিয়ে উনি আসলে ধরেন ছিল প্রচার সম্পাদক, ঠিক আছে, তো প্রচার সম্পাদকের কি কি কাজ, উনি কি কাজ করেছে সেটা জিজ্ঞেস করার পরে বলতে না পারলে তাহলে তো আপনি জেনুইন হইলেও আসলে, এমন তো হোম অফিস যে ইন্টারভিউ করছে সে তো আপনার পার্টি চেনে না বা আপনার ব্যাকগ্রাউন্ড চেনে না। এমন তো আমাদের যারা ক্লেম করেন সম্মানিত ক্লেমেন্টরা,
অন্যদের আমাদের আমাদের মাইন্ডসেট থেকে একটা জিনিস আছে, কিছু জিনিস আমরা মানে ফর শিওর ধরে নিই, ও যে এটা বলার দরকার কি, এটা তো মানে এটা জানা কথা, কিন্তু মনে থাকে না যে আমরা আসলে একটা কান্ট্রিতে এবং থার্ড কান্ট্রি যে ইন্টারভিউ নিচ্ছে উনি তো আপনাকেও চেনে না, আপনার পার্টিও চেনে না, আপনার লিডারও চেনে না, যে বললেই সব হিস্ট্রি অটোমেটিক রিপ্লে হয়ে যাবে। ওরা তো স্ক্রিপ্টেড কোশ্চেন নিয়ে আসে যেটা ওরা পাঠিয়ে দেয়, আর ও যে ইন্টারভিউ না সে তো ডিসিশনও নেয় না। জি, সো আপনাকে ওটা তো ভালোভাবে আপনারটাই বলতে হবে। সুতরাং আপনার এমন যে আপনি যতটুকু সেটা যাতে আপনি এই ইন্টারভিউতে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে পরে একটু কম ডকুমেন্ট হলেও আপনি এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি দেখা গেল যে ডকুমেন্ট ওভারবার্ডেন করে ফেললেন, কিন্তু আপনি ইন্টারভিউতে সেটা যে কন্ট্রাডিক্ট করলেন, একখানে লেখা আছে যেটা আপনি স্পেসিফাইড, আপনাকে কোয়েশ্চেন করার পরে সেটা থেকে অনেক দূরে চলে গেলেন, তাহলে কিন্তু ডকুমেন্টেই আপনাকে ডুবানোর জন্য যথেষ্ট হবে ইন্টারভিউ। এই জন্য ক্লিয়ারফুলি করা উচিত। আপনার স্টোরি লাইনটা আমি বলছি এই জন্য যে আপনার ইয়াটা কি, কেসটা কি, কেসের যে লাইন এই সেটা স্টেটমেন্টের সাথে আপনার এক্সিবিট হিসাবে আপনার এভিডেন্সগুলোকে ফিট করাইতে হবে, টু মাস না, টু লেসও না। জি, থ্যাংক ইউ। আমরা একদম শেষ প্রান্তে, আকবর বিন সিদ্দিক, আপনি 30 সেকেন্ডসে বলবেন যে যাদের অ্যাপিল রাইট না থাকবে, সার্টিফাইড ক্লেম হয়ে গেলে তখন কি করতে হবে, 30 সেকেন্ডসের মধ্যে একদম শেষ প্রান্তে আমরা। ওয়েল, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। তারা ফার্স্টলি যেটা করতে পারে, প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারে, সেটা যে ডিসিশনটা ওভারটার্ন বা রিকনসিডার করার জন্য হাইলি লাইকলি যদি আপনি গুড সাবমিশন দিতে পারেন, গুড রিজন থাকে, হোম অফিস কনসিডার করে। যদি ওই স্টেজেও আপনি রেমেডি না পান, তাহলে আপনার জন্য তো ডোর ওপেন আছে, আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন, ওখানে একটা প্রুডেন্সিয়াল একটা রেমেডি পাওয়ার সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ। গাফফার ভাই, শেষ প্রশ্ন একদম অল্প সময়ের মধ্যে 30-40 সেকেন্ডসের মধ্যে, যেটা হচ্ছে মোস্ট কমন রিজনটা কি আসলে আমাদের কমিউনিটির অ্যাসাইলাম রিফিউজালের ক্ষেত্রে? দি ক্রেডিবিলিটি, ইনকনসিস্টেন্সিস থাকে। জি, এছাড়া ডকুমেন্টের ক্ষেত্রে অনেক সময় ফেক ডকুমেন্ট বা এগুলো, হ্যাঁ, কোনো যদি ফেক ডকুমেন্ট দেয় এবং ক্রেডিবিলি যদি ওনার ডকুমেন্ট এবং যে কেসটা উনি বলছেন সেটা যদি উনি ইন্টারভিউতে না বলতে পারেন, তাহলে তো আসলে ডিফিকাল্ট কেসটা হওয়া। এখন কেউ তখন দেখা যায় যে আপিলে গিয়ে রিপ্রেজেন্টেটিভ, সলিসিটর, ব্যারিস্টারও বেশি হেল্প করতে পারেন না। সো ইন্টারভিউটা, সুতরাং আমি মনে করি যে স্পেশালি যে সাবস্টেন্টিভ ইন্টারভিউ, মূল ইন্টারভিউ যেটা সেকেন্ড টাইমে দেওয়া হয়, সে তার আগে আপনার এই যে যেটা বলতে চাচ্ছেন এটাকে বারবার করে এটা আপনি নিজের মধ্যে আয়ত্ত করা উচিত। জি, ধন্যবাদ গাফফার ভাই অনুষ্ঠান আসার জন্য। আকবর বিন সিদ্দিক, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা এখনই শেষ করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী পর্ব দেখার জন্য